টেকনাফে নাফ নদী ঘেঁষে গড়ে উঠছে ৫১ কিলোমিটারের সীমান্ত সড়ক। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হবে নজরদারি, রুখবে মাদক পাচার ও অনুপ্রবেশ। ইলিশ রক্ষায় দেশের ৬ অভয়শ্রমে মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নদীতে নদীতে চলছে টহল। এবং বহির্বিশ্বের চাহিদা থাকায় গড়ে উঠছে চুল দিয়ে তৈরি ভিন্নধর্মী ক্যাপের নতুন শিল্প। কারখানায় শ্রম দিয়ে পরিবারে সচ্ছলতা ফেরাচ্ছেন হিলি এলাকার নারীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই রাজশাহীতে বাস ধর্মঘটের খবর। রাজশাহীতে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি পৌঁছেছে চরমে। এই মুহূর্তে নগরীর শিরোইল বাস টার্মিনালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং সিরাজগঞ্জ শহরের বাস টার্মিনালে আছেন সহকর্মী রিঙ্কুম গুড্ডো। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রিঙ্কুর কাছে। কাজল, সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজশাহীগামী যে সকল বাস রয়েছে সেগুলো কিন্তু আসলে চলাচল বন্ধ রয়েছে এবং সকাল থেকে রাজশাহীগামী যারা যাত্রীরা আছে তারা এসে ফিরে গেছে এবং ভোগান্তির কথা জানিয়েছে। আর কিছুক্ষণ আগে যেটি ঘটেছে, সিরাজগঞ্জের রেলগেট এলাকায় সিএনজি শ্রমিক এবং বাস মালিকদের সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি বাস সিএনজি শ্রমিকরা ভাঙচুর করেছে এবং এর প্রতিবাদে সিরাজগঞ্জের বাস টার্মিনালে কিন্তু এই মূল রাস্তা যেটি আছে বাস টার্মিনালের সামনে সেটি কিন্তু বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলন করছে। তারা যেটি বলছে যে এই যে তারা সিএনজি শ্রমিকরা তাদের বাসগুলো ভাঙচুর করেছে সেটির আসলে সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ তুলে নেবে না। এখন কিন্তু সিরাজগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকল রুটের কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে এবং এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে এবং তাদের সাথে তারা কথা বলছে। কিন্তু আসলে শ্রমিকরা কিন্তু যারা বাস শ্রমিক রয়েছে, চালক রয়েছে, তারা কিন্তু আসলে সেটি মানছে না এবং সিরাজগঞ্জের সাথে যে যোগাযোগের মূল সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা বাস থেকে কিন্তু তারা আন্দোলন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা যাত্রীরা আছে তারা কিন্তু এসে কিন্তু আসলে একটা ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছে এবং তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে যে এই যে সিএনজি শ্রমিক এবং বাস শ্রমিকদের মধ্যে যে একটি দ্বন্দ্বের জেরে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে। তো এখন কখন নাগাদ এই আসলে বাস চলাচল শুরু হবে সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেনি শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে এবং বাস মালিক সমিতি যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু আমাদেরকে আসলে নিশ্চিত করতে পারেনি। তো এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জ থেকে যে সকল রুটের আসলে বাস নিয়মিত চলাচল করে সেগুলো কিন্তু কোনোটি এখন চলাচল করছে না এবং মূল সড়ক যেটি রয়েছে বাস টার্মিনালের সামনে সেটিতে কিন্তু আসলে বাস রেখে শ্রমিকরা অবরোধ করে কিন্তু আসলে তারা আন্দোলন করছে। তারা যেটি বলছে যে এই সিএনজি শ্রমিক যারা আসলে এই বাসগুলো ভাঙচুর করেছে তাদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ তুলবে না বলে জানিয়েছে এই বাস শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে। তো এখনো আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু সেই বাসগুলো রাস্তার উপর রেখে কিন্তু তারা আন্দোলন করছে এবং বিভিন্ন গন্তব্যে যারা যাত্রীরা আসলে রওনা হয়েছে তারা কিন্তু এখানে বাস টার্মিনালে এসে অপেক্ষা করছে সকাল থেকে। তো এখন পর্যন্ত সিরাজগঞ্জের সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে এবং কখন নাগাদ এই বাস চলাচল শুরু হবে সেটি কিন্তু আসলে বাস মালিক এবং শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু নিশ্চিত করতে পারেনি। তো এই ছিল সিরাজগঞ্জের বাস চলাচলের যে বন্ধ রয়েছে তার সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। রিঙ্কু, আপনাকে ধন্যবাদ। গতকাল সকাল থেকে হঠাৎ করেই কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহীর সকল অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে বাসগুলো ছিল সেগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা পরে কিন্তু কাউন্টারে এসে বাস না পেয়ে তারা বিকল্পভাবে কিন্তু যানবাহনগুলোতে তাদের গন্তব্যে পৌঁছেছেন এবং এক্ষেত্রে তাদের কিন্তু টাকাও অনেক বেশি লেগেছে এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। তারা যেটি বলছেন যে হঠাৎ করে এভাবে বাস বন্ধ করে দেওয়ার কারণে তারা কিন্তু তাদের গন্তব্যে অনেকেই কিন্তু সময় মতো পৌঁছাতে পারেননি। এদিকে বিএনপির যে সিনিয়র নেতারা আছেন তারা বলছেন আজকে রাজশাহীতে তাদের বিভাগীয় সমাবেশ হওয়ার কথা আছে। এই বিভাগীয় সমাবেশকে সামনে রেখেই পরিবহন সংশ্লিষ্টরা এই
বাসগুলো হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছেন, যাতে করে তাদের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিতে না পারেন, এমন অভিযোগ করা হচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে। তবে এমন অভিযোগকে নাকচ করে দিয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আসলে তাদের বগুড়ার একজন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদেই মূলত তারা গতকাল থেকে পূর্ব ঘোষণা না দিয়ে আসলে হঠাৎ করে এই ধরনের একটি বাস বন্ধের একটি সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে কিন্তু যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, তারা সেটি স্বীকার করেছেন। তবে তারা বলেছেন দ্রুত যেন এই সংকট উত্তরণ হয় সেজন্য তাদের পক্ষ থেকে সকল প্রচেষ্টাই এর মধ্যে শুরু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারগুলো খোলা আছে, অনেক যাত্রী আমরা সকাল থেকে দেখেছিলাম তারা কাউন্টারগুলোতে এসেছেন। তবে বাস কখন নাগাদ ছাড়বে আন্তঃজেলার বাসগুলো সেগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি মালিকরা। পাশাপাশি কিন্তু এখানে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলোতেও কখন চলাচল শুরু হবে সেই বিষয়েও আসলে কোনো ধরনের নিশ্চয়তা তারা দিতে পারেননি। এদিকে যাত্রীরা যেটি বলছেন যে এতে করে কিন্তু তাদের যে বিড়ম্বনা সেটি কিন্তু চরম মাত্রায় এসে ঠেকেছে। অনেকে কিন্তু অটোতে করে যে দূরে আশেপাশের যে জেলাগুলো আছে নওগাঁ, চাপাই বা নাটোর, অটোরিকশায় করে কিন্তু সেই যানবাহনগুলো ব্যবহার করে তারা তাদের গন্তব্যে যাচ্ছে। এক্ষেত্রে যেমন একদিকে অনেক বেশি সময় তাদের লাগছে, পাশাপাশি অনেক টাকাও তাদের বেশি খরচ হচ্ছে। এ ধরনের অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে আমাদের কাছে করা হয়েছে। তো আসলে কাজল, আমার কাছে রাজশাহী থেকে এমনটাই ছিল বাস বন্ধের সর্বশেষ। বাস ধর্মের খবর জানাতে রাজশাহী সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন দুই সহকর্মী। কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফ নদী ঘেঁষে এগিয়ে চলছে সীমান্ত সড়কের কাজ, যা মাদক পাচার আর রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ সহ নানা অপরাধ দমনে সহায়ক হবে। বিজিবি জানায় নজরদারিতে বসানো হবে ডিজিটাল ডিভাইস। আর 51 কিলোমিটারের এই সড়কটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরা কারবারিদের আনাগোনার জন্য আলোচিত এই উপজেলা। এসব অপরাধ আলোচনায় আসলেও দুর্গম যোগাযোগের জন্য কার্যত বন্ধ করা যায়নি। সেজন্য বিকল্প পথ খুঁজছিল সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারই অংশ হিসাবে তৈরি হচ্ছে এই সীমান্ত সড়ক। স্থানীয়রা বলছেন এই সড়ক হলে অনেকাংশে কমবে সীমান্ত অপরাধ। পুরো সড়ক যদি হয়ে যায়, আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যে কোনো অভিযান করতে সহজ হবে। সীমান্ত সড়ক দ্রুত সম্পন্ন হলে যেমন স্থানীয় এলাকাবাসীর জন্য সুবিধা হবে, তেমনি সীমান্তে পাহারা দিতে বিজিবির সুবিধা হবে। এতে করে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হবে। সীমান্ত সড়ক নির্মাণের পর বসানো হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে সীমান্তের নজরদারি আরও সহজ হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। এই সড়কের উপরে আমাদের যে আধুনিক যন্ত্রপাতি, স্পেশালি আমাদের অল টেরেন ভেহিকল এটিভি দ্বারা যে দিন এবং রাতে আমরা দ্রুতগতির টহলটা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন টেকনাফের শাহপুরীর দ্বীপ হয়ে উখিয়া পর্যন্ত 51 কিলোমিটার সীমান্ত সড়ক বিজিবির প্রস্তাবে দ্রুত এগিয়ে চলছে। এখন পর্যন্ত আমাদের এই প্রকল্পের 51 কিলোমিটার যে বাঁধ আছে সেটির কাজ চলমান আছে এবং প্রায় 30% কাজ সমাপ্ত হয়েছে এবং বাকিগুলো আমাদের সংসদীয় ডিপিপি অনুমোদিত হলে আমাদের যে কাঙ্ক্ষিত যে অঙ্গগুলো আছে যেগুলো আমরা নির্মাণের জন্য টার্গেট করেছি সেগুলো সমাপ্ত করা হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 2600 কোটি টাকার বেশি ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে 2023 সালের জুনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে প্রথমবারের মতো মেগা প্রকল্পের কাজ শুরু হলো বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে মানবদেহের প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক। প্রতিষ্ঠানটি বলছে 2022 সালে শেষ হবে প্রকল্পটি, আর তার পরের বছরই বাংলাদেশে উৎপাদিত হবে প্রাণঘাতী এইডস ও ক্যান্সার সহ নানা রোগের প্রতিষেধক। করোনা মহামারীর মধ্যে গেল আগস্টে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রথমবারের মতো প্রায় 2500 কোটি টাকার বিদেশি বিনিয়োগ পাওয়ার কথা জানায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ওই ঘোষণার 6 মাস পর সোমবার আনুষ্ঠানিকভাবে হাইটেক সিটির ব্লক 2-এ মানবদেহের প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করলো চীন ভিত্তিক প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক লিমিটেড। কর্তৃপক্ষ বলছে প্রায় 25 একর জমিতে এই প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ হবে 2022 সালে। নির্মাণ কাজ শেষ হলে 20টি স্টেশনের মাধ্যমে মানবদেহের প্লাজমা সংগ্রহ করা হবে। বছরে এই প্ল্যান্টে বিশ্লেষণ করা হবে প্রায় 1200 টন প্লাজমা। তৈরি হবে এইডস, ক্যান্সার, ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন রোগের বায়োটেক ঔষধ।
উদ্বোধনী অনুষ্ঠানে ওরিক্স বায়োটেক কর্তৃপক্ষ জানায়, এই প্ল্যান্টে গবেষণা ও ওষুধ প্রস্তুত সহ বিভিন্ন পর্যায়ে কাজের সুযোগ পাবেন 2000 মানুষ। Biotech is here in Bangladesh. ওরিক্সের মাধ্যমে বঙ্গবন্ধু হাইটেক সিটি তথা বাংলাদেশে বায়োটেক প্রযুক্তি নিয়ে গবেষণার দরজা খুলবে। আশা করি আমাদের দেখে বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানও এখানে বিনিয়োগ করতে আসবে। And many more to come. অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর প্লাজমা বা থেরাপিউটিক্স আমদানি করতে 1000 কোটি টাকা ব্যয় করতে হয় বাংলাদেশকে। থেরাপিউটিক্স এটার ইম্পোর্ট করতে হবে না এবং ভবিষ্যতে অনেক মেডিসিন আবিষ্কার হবে রক্তের প্লাজমা বিশ্লেষণ করে। বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 37টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। উৎপাদনে রয়েছে 5টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। এই মুহূর্তে পটুয়াখালী তেঁতুলিয়া নদীতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাদল, অভিযান পরিচালনা শুরু হয়েছে। ইতিমধ্যে তেঁতুলিয়া নদী থেকে 10,000 মিটার কারেন্ট জাল জব্দ হচ্ছে তেঁতুলিয়া নদীতে পারে। আপনাকে একটু বলে রাখে যে যাত্রা সংখ্যা যদি পটুয়াখালী বাউফল উপজেলা ধুলিয়া থেকে রাঙ্গামালী উপজেলার চরলুস্তুম পর্যন্ত 65 কিলোমিটার পটুয়াখালী ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ নদীতে ইলিশ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আইন অমান্যকারীকে কমপক্ষে 1 বছর করে সর্বোচ্চ 2 বছর সশ্রম দণ্ডিত করা হবে। জেলায় মোট জেলে রয়েছে 1 লক্ষেরও বেশি। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 67,512 জন। এর মধ্যে যাত্রা সংরক্ষণের জন্য জেলায় 4টি উপজেলা রয়েছে। এই 4টি উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে 42,042 জন। এর মধ্যে এই 2 মাসে যারা জেলে রয়েছে এদেরকে 80 কেজি করে সরকারি বিজিএফের সহযোগিতা পাবেন। আর যে 27,154 জন জেলে রয়েছে তাদেরকে বিজিএফের সহযোগিতা তারা পাবেন না, কিন্তু তারা যারা নদীর অভয়াশ্রমে যারা থাকেন জেলেরা তারা এই সহযোগিতা পেয়ে থাকবেন। আমি এই সম্পর্কে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল্লাহ মোল্লার সাথে কথা বলবো। তিনি যে বিষয়টা জানতে, আজকে যে আপনার অভিযান পরিচালনা করছে এই অভিযানে যে আপনার কত মিটার জব্দ করেছেন এবং গতকালকা থেকে অভিযান পরিচালনা করতে এতে আপনাদের সফলতা কতটুকু? আমরা অভিযান গতকাল থেকে করতেছি তেঁতুলিয়া নদীতে। এখন সকাল থেকে আমরা অভিযান করতেছি তেঁতুলিয়া নদীতে এই অভয়াশ্রম রক্ষা করার জন্য। এখানে আমরা 5 থেকে 10,000 মিটার কারেন্ট জাল, অন্যান্য জাল, তরগড়া জাল উদ্ধার করেছি। গতকাল থেকে এ পর্যন্ত আমরা 25,000 মিটার জাল, অবৈধ জাল আমরা উদ্ধার করেছি। আচ্ছা, আপনাদের এই অভিযান অব্যাহত থাকবে কতদিন? 30 এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আপনি শুনছেন যে গতকাল থেকে যে অভিযান পরিচালনা করা শুরু হয়েছে এটা 30 এপ্রিল পর্যন্ত এই 2 মাস যাত্রা সংরক্ষণ অভিযান পরিচালনা চলবে। পটুয়াখালী থেকে ধুলিয়া থেকে চরলুস্তুম পর্যন্ত 65 কিলোমিটার এই পটুয়াখালী জেলায় 4টি উপজেলা নিয়ে অভয়াশ্রম রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানী আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, কাজল, অর্থনৈতিক পরিষদের সভা শুরু হয়েছে সকাল 10টায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সভায় যোগ দিয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সভা এই কারণেই, কারণ হচ্ছে চলতি অর্থ বছরের চূড়ান্ত বাজেটের এডিপি সংশোধন করা হচ্ছে আজ, এবং এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এনএসির যারা নীতি নির্ধারকগণ আছেন তারা কিন্তু চূড়ান্ত একটা প্রস্তাব দিয়েছেন, সেটি হচ্ছে 2,05,145 কোটি টাকার যে চলতি অর্থ বছরের এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল সেটিকে 7,000 কোটি টাকা কমিয়ে 1,98,000 কোটি টাকার একটি প্রস্তাব পেশ করা হয়েছে আজকের এই সভায়। এবং সেটি হচ্ছে বৈদেশিক সহায়তা থেকে যে 70,000 কোটি টাকা পাওয়ার কথা ছিল সেখান থেকেই 7,000 কোটি টাকা কমানো হয়েছে। তবে বাকি সরকারের তরফ থেকে অর্থাৎ দেশীয় অর্থায়ন যে 1,34,000 কোটি টাকার বরাদ্দ ছিল এডিপিতে, সেই এডিপি কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ সেখানে কোনো পরিবর্তন থাকছে না। তো এই যে এডিপির কমানো হচ্ছে, সেই এডিপির কমানোর ফলে যে সমস্ত খাতে এডিপির চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দকৃত খাতগুলোতেও কিন্তু কিছু কিছু কমেছে। তবে সেখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে কি বড় যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পদ্মা সেতুর মতো প্রকল্পগুলোতে, সেখান থেকে বরাদ্দ কিছুটা কমানো হতে পারে। তবে তারপরেও কিন্তু পরিবহন খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এই সংশোধিত এডিপিতেই। সেখানে তার পরের অবস্থানে ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ থাকা হবে এবং তারপরে
শিক্ষা ও স্বাস্থ্য খাতের এবং আইসিটি খাতেও কিন্তু বরাদ্দ আগের মতোই থাকছে। তবে সেখান থেকে বলা চলে যে চূড়ান্ত এডিপির এখন পর্যন্ত যে আলোচনা চলছে সেই আলোচনাটার সভা এখন পর্যন্ত শেষ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার প্রস্তাবগুলো এখান থেকে যে প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে সেই প্রস্তাবগুলো পেশ করার পর সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে তারপরে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এই বৈঠকে। এবং তারপরে দুপুর 2টায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি এই বৈঠকের চূড়ান্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেগুলো সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করার কথা রয়েছে। সেখানেই আরও বেশি বিস্তারিত জানা যাবে। তো এখনো পর্যন্ত এনএসসি সভাকক্ষ থেকে এইটুকু ছিল। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। কাজল। এনএসসি বৈঠকের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী সানবির রূপল। চুল দিয়ে মাথার ভিন্নধর্মী ক্যাপ বানিয়ে শিল্প সম্ভাবনা জেগে উঠেছে হিলি এলাকায়। আজীবন ঘরের কাজে নিয়োজিত গৃহবধূরা রোজগার করছেন কারখানায় শ্রম দিয়ে। এতে পরিবারে যেমন সচ্ছলতা ফিরছে, তেমনি রপ্তানির সুযোগ গড়ে উঠছে নতুন শিল্প। সংশ্লিষ্টরা চান সরকারি পৃষ্ঠপোষকতা, সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। হিলি থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন শফিকুল ইসলাম শফিক। হিলির মতিহারা গ্রামে এই প্রত্যন্ত জনপদে তৈরি হওয়া ক্যাপ রপ্তানি হবে চীনে। সে লক্ষ্যে ব্যস্ত শ্রমিকরা। এদের অনেকেই আগে শুধু ঘর গৃহস্থালির কাজ করতেন, এখন পুরোদস্তুর অর্থ উপার্জনকারী। মূল কাঁচামাল মানুষের মাথার চুল আসে চীন থেকে। তুলনামূলক কম দামে দক্ষ শ্রমিক পাওয়ায় এখানে উৎপাদন করাতে আগ্রহী ক্রেতারা। এক যুগ ধরে চুলের ব্যবসার সাথে জড়িয়ে আছি, কিন্তু আমার চাইনিজের সাথে খুব একটা ভালো সম্পর্ক কারণে ও ভিয়েতনাম থেকে কারখানাটা ওপেন করে আমাদের দেশে দিছে আমার কাছে। সীমান্ত এলাকায় তেমন মিল কারখানা না থাকায় বিভিন্ন জায়গায় কাজ করে কোনো মতে সংসার চালান পুরুষরা। এখন নারীরা স্বাবলম্বী হওয়ায় জীবনযাত্রার মান পাল্টেছে। স্যালারি পাইলে আমরা সবাই অনেক উপকৃত। স্যালারি 3000 শিখা অবস্থায়, তারপর প্রোডাকশনের উপর তার বেতন বাড়াবে। আপাতত 300-র মতো শ্রমিক কাজ করছেন। নতুনদের দক্ষ করে তোলার কাজও চলছে। আগ্রহীদের জন্য রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা। গ্রামে এরকম থাকা অবস্থায় যে আমি এরকম কাজ করতে পারবো এটা আমি ভাবতেও কখনো পারি। আমরা এখানে 5 হাজার আছি। আমি এখানে ক্যাপ শিখাই, আবার এর পাশাপাশি ক্যাপও নেই। বহির্বিশ্বে এই ক্যাপের চাহিদা থাকায় আরও 3টি কারখানা গড়ে উঠেছে। সবগুলো কারখানা চালু হলে অন্তত 3000 নারীর কাজ করার সুযোগ হবে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। আর উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধিও। চাহিদার উপর নির্ভর করে আমরা আরও ব্যবসার প্রসার ঘটানোর চেষ্টা করতেছি। গ্রামের মহিলারা গ্রামে থেকে যেন কাজ করতে পারে, এই হিসেবে তারা যেন ছোট ছোট করে আকারে তাদের এই কারখানাগুলো তৈরি করে। আপাতত ব্যক্তি উদ্যোগে চালু করলেও ভবিষ্যতে সহজ শর্তে ব্যাংক ঋণ, সরকারি জমি বরাদ্দ সহ বিশেষায়িত এলাকা হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। সময় সংবাদ, হিলি। রাঙামাটি কাপ্তাই সড়কের 19 কিলোমিটার সড়ক জুড়ে পাহাড় ও হ্রদের সৌন্দর্য। আঁকাবাঁকা উঁচু নিচু সড়কের সৌন্দর্য দেখতে প্রতিদিনই কয়েক হাজার পর্যটক এই সড়কে ভ্রমণে আসেন। ভ্রমণকারীদের কথা মাথায় রেখে সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে বর্তমানে সড়কের পাশে অর্ধশতাধিক পাহাড়ে পড়েছে স্ক্লেভেটরের কোপ। এতে জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পাহাড় কাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমতির দরকার হলেও সড়ক সম্প্রসারণে অনুমতির প্রয়োজন নেই বলে দাবি এলজিডি কর্তৃপক্ষের। তবে ব্যক্তিবিশেষের পাহাড় কাটার দায় নিতে নারাজ এলজিডি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের রিপোর্ট। রাঙামাটি কাপ্তাই সড়কের 19 কিলোমিটার জুড়েই রয়েছে মুগ্ধতা। আঁকাবাঁকা ও উঁচু নিচু পাহাড়ের পাশেই সুবিশাল কাপ্তাই হ্রদের সৌন্দর্য, যা দেখে বিমোহিত হন পর্যটকরা। সড়কের দুই পাশে সারি সারি পাহাড়। সেই পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু মুগ্ধতা ছড়ানো সেই সৌন্দর্যে পড়েছে স্ক্যাভেটরের কোপ। সম্প্রতি এলজিইডির উদ্যোগে রাস্তাটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর অর্ধশতাধিক পাহাড়ের পাশ কাটা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। ওইটা বিল্ডিং মানে দিব সময় বললো আমার হয়তো ঠিক আছে আমরা বিল্ডিং মানে দিব, হয়তো চিন্তা করেন না। আইনেরও আছে পাহাড় কাটা নিষিদ্ধ। তবে ঠিকাদার এই অভিযোগ অস্বীকার করে ব্যক্তি উদ্যোগে পাহাড় কাটার দায় চাপালেন স্থানীয়দের ওপর। যদি কেউ যদি ব্যক্তিগতভাবে কাটায় সেটা আমাদের ঠিকাদার কিছু করতে পারবো না। এই রাস্তা মোটামুটি 30 ফিট, তো রাস্তাটা এখন নিশ্চয়ই বড় হয়েছে, আর পাহাড় টুকটাক পাহাড় সাইজ হয়েছে। সঠিক ও পরিকল্পিত উপায়ে পাহাড় না কাটায় প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসের শঙ্কার কথা জানালেন সড়কটি ব্যবহারকারী চালক ও যাত্রীরা। যেভাবে মাটি খাচ্ছে ওইটা তো রাস্তা মাটি ভেঙে ফেললে তো রাস্তা ব্লক হবে। বৃষ্টি আর যখনই পড়বে ওইটা মনে হয় পাহাড় তো মনে হয় টিকবে না। সড়ক সম্প্রসারণের নামে এভাবে পাহাড় কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সুশীল সমাজ। পাহাড়গুলো আমাদের সম্পদ, আমি মনে করি এটা যথাযথ নিয়ম কানুনের মধ্যে প্রয়োজন হলে কাটা উচিত। এই কাজের সাথে যে বা যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। পাহাড়গুলো কাটার মতো অধিকার
যে বিভাগই সেখানে কাজ করাচ্ছে তাদের রয়েছে কিনা এটি বুঝতে হবে। পাহাড় কাটা একটি অপরাধ। যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে সেটি আমরা চাইছি না, কোনো কাউই মেনে নিতে পারছি না। পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও 24 ফুট সড়ক সম্প্রসারণে অনুমোদনের প্রয়োজন নেই বলে জানালেন এলজিইডির প্রকৌশলী। মাইনর আর্থ কাটিং এর জন্য পরিবেশ অধিদপ্তরের আমরা মনে করেছি যে আসলে আমাদের প্রয়োজন নাই। রাঙামাটি কাপ্তাই 19 কিলোমিটার সড়কটি সম্প্রসারণে ব্যয় হচ্ছে 32 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। কোভিডের প্রভাব কাটিয়ে দেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্প পুনরায় চাঙ্গা হয়ে উঠছে। দেশের এভিয়েশন খাতও গতি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও হোটেলটির শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতার দুটি নাম। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং ইউনেস্কোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড নামে আন্তর্জাতিক পুরস্কারের প্রবর্তন বাংলাদেশের জন্য গর্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। বক্তারা সোনারগাঁও হোটেলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে লাভজনক করতে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। বিমানের ফ্লাইট শিডিউল ঠিক করা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল। গত বৃহস্পতিবার সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃতীয় কর্মদিবসে বিমানের সদর দপ্তর বলাকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণেরও ঘোষণা দেন তিনি। বিমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এর শিডিউল ঠিক করা আগে। এর সাথে যে সমস্ত বিষয়গুলি জড়িত আপনি বুঝতেই পারছেন যে কোভিড সিচুয়েশন আছে, অন্যান্য আরও অনেক পরিবহন সেক্টর আছে, প্রত্যেকটার সাথে রিলেটেড। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে যে শিডিউলটা ঠিক করা। যদি কখনো দেখি যে আমার কোনো অঙ্গে ক্যান্সার হয়ে গেছে, কোনো অঙ্গ ফেলে দিলে বাকি আমার অঙ্গগুলি ঠিকভাবে কাজ করবে, আমারও স্ট্র্যাটেজিটা তাই, সেটার কোনো স্থান এই কোম্পানিতে হবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে এসে করোনার কারণে আটকা পড়েছিলেন বহু প্রবাসী বাংলাদেশি। অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পারলেও কাতার থেকে যারা ছুটিতে দেশে ফিরেছেন তারা এখনও ফিরতে পারেনি দেশটিতে। আটকে পড়া এসব প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 1 বছরের বেশি সময় ধরে পৃথিবী জুড়ে চলছে করোনার তাণ্ডব। মহামারীর কারণে বেশি বিপাকে পড়েছেন দেশে ছুটিতে যাওয়া কাতার প্রবাসী বাংলাদেশিরা। 2020 সালের 29 নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া অধিকাংশ কাতার প্রবাসী এখনও ফিরতে পারেনি কর্মস্থলে। আটকা পড়াদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমাদের কোম্পানি যে আছে, কোম্পানির এখনো মিনিমাম 200-এর উপরে মানুষ, 200 মতো মানুষ আটকে পড়ে আছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে ওনারা এটার জন্য যে উদ্যোগ গ্রহণ করে, যাতে যেসব বাইরা দেশে আটকে পড়ে আছেন তারা দ্রুত যাতে কাতার আসতে পারেন। এদিকে দক্ষ শ্রমিকরা আটকে পড়ায় কোম্পানি ও দোকানগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। করোনায় একদিকে ক্ষতি করছে আমাদের, আরেকদিকে আমাদের শ্রমিকের সমস্যা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রবাসী আটকা পড়া বাংলাদেশি ভাইদের দ্রুত ফিরে আনার জন্য, নাইলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক সমস্যার মুখে যাবে। আমরা এমন এক পর্যায়ে আসবো, ব্যবসা করতে পারবো না, ব্যবসা বন্ধ করে দিতে হবে। বর্তমানে কাতার থেকে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরে আসার স্বয়ংক্রিয় অনুমতিপত্র থাকলেও শুধুমাত্র 29 নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরে আসার অনুমতি পেতে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সময় সংবাদ, দোহা, কাতার। অব্যাহত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিকার চান সিরামিক ব্যবসায়ীরা। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি বলেন, একসময় দেশে সিরামিক পণ্য সম্পূর্ণ আমদানি নির্ভর হলেও এখন ছোট বড় 68টি প্রতিষ্ঠান আছে। অর্থনৈতিক অঞ্চলে কারখানা গড়ে তোলার সুযোগ পেলে রপ্তানিতে বড় অবদান রাখতে পারবে সিরামিক খাত। আগামী অর্থবছরের বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো,
সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। উৎপাদন খরচ যদি আমাদের সহনীয় পর্যায়ে যে না থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারবো না। ব্যাটও দেয়, সাপ্লিমেন্টারি ডিউটি দিই। যদি আপনারা সাপ্লিমেন্টারিটা উঠাই দেন, তাহলে কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সব কিছু আপনাদের প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা এই সাপোর্টের বিষয়গুলো, যৌক্তিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে থাকি। আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে লোকাল ইন্ডাস্ট্রির জন্য। আমরা বাজেট পর্যালোচনার সময় আপনাদের প্রস্তাবনাগুলো আবার দেখব। এ পর্যায়ে জানিয়ে দেবো দেশের পুঁজিবাজারের খবর চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত আমরা ডিএসসির সবশেষ লেনদেনের অবস্থা দেখছি যে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থায় কিন্তু ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স সূচকটি অবস্থান করছে 5,467 পয়েন্টে। এছাড়া ডিএসসির সরিয়া সূচকটি যেটি আমরা দেখছি সেটি ঊর্ধ্বমুখী আমরা দেখছি, সেটি কিন্তু অবস্থান করছে বর্তমানে 1,235 পয়েন্টে। ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 21 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 2,090 পয়েন্টে। এছাড়া 64,274টি শেয়ার এখন পর্যন্ত লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমাদের 335 কোটি 84 লাখ টাকা। এছাড়া 198টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, অপরিবর্তিত রয়েছে কিন্তু 82টি এবং নিম্নমুখী অবস্থায় রয়েছে কিন্তু 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রথমে দেখছি বাংলাদেশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানটির শেয়ারের দর 1,554 টাকায় বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 1,565 টাকা এবং সর্বনিম্ন ছিল 1,542 টাকা 50 পয়সা। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি দ্বিতীয় পর্যায়ে রয়েছে শীর্ষ 20টির মধ্যে, যার 85 টাকায় কিন্তু প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 86 টাকা, 1 টাকা বেশি দরে বিক্রি হয়েছে। সর্বনিম্ন দেখছি আমরা 84 টাকা। এছাড়া গতকাল কিন্তু প্রতিষ্ঠানের শেয়ারের দর বিক্রি হয়েছে 83 টাকা 30 পয়সায়। রবি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির শেয়ারের দর তাদের বিক্রি হচ্ছে 46 টাকা 40 পয়সা দরে। সর্বোচ্চ ছিল 47 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল 45 টাকা 80 পয়সা। এছাড়া গতকাল বিক্রি হয়েছে 45 টাকা 30 পয়সা দরে। লঙ্কা বাংলা ফাইন্যান্স চতুর্থ অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি আর্থিক প্রতিষ্ঠান, তাদের প্রতিটি শেয়ার এখন পর্যন্ত বিক্রি হচ্ছে 35 টাকা 10 পয়সা দরে। সর্বোচ্চ ছিল 35 টাকা 70 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 33 টাকা 40 পয়সা দরে। বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানটি 184 টাকা 90 পয়সা করে প্রতিটি শেয়ার তাদের বিক্রি করছে। সর্বোচ্চ ছিল আমরা দেখছি 186 টাকা 10 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি 142 টাকা 40 পয়সা। জিবি পাওয়ার প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে 28 টাকা 40 পয়সা। সর্বোচ্চ ছিল আমরা দেখছি যে 29 টাকা 30 পয়সা দরে। এছাড়া সর্বনিম্ন দেখছি 27 টাকা 90 পয়সা দরে বিক্রি হয়েছে। গতকাল কিন্তু প্রতিষ্ঠানের শেয়ারের দর আমরা দেখছি 28 টাকা 60 পয়সা ছিল। এছাড়া ই জেনারেশন লিমিটেড প্রতিষ্ঠানটি শেয়ারের দর 32 টাকা 70 পয়সা দরে বিক্রি হচ্ছে বর্তমানে। সর্বোচ্চ ছিল 32 টাকা 70 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 32 টাকা 20 পয়সা দরে বিক্রি হয়েছে। এছাড়া গতকাল প্রতিষ্ঠানের শেয়ারের দর বিক্রি হয়েছে 29 টাকা 80 পয়সা দরে। সামিট পাওয়ার একই অবস্থা রয়েছে, 45 টাকা 50 পয়সা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অরিয়ন ফার্মা কিন্তু 52 টাকা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত ডিএসসির সবশেষ লেনদেন পরিস্থিতি। এই সময় বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজার টেকনাফে নাফ নদী ঘেঁষে গড়ে উঠেছে 51 কিলোমিটারের সীমান্ত সড়ক। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হবে নজরদারি, রুখবে মাদক পাচার ও অনুপ্রবেশ। এবং ইলিশ রক্ষায় দেশে 6 অভয়াশ্রমে মাছ ধরায় 2 মাসে নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নদীতে নদীতে চলছে টহল। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।